বিভাগ হলো খ বিভাগ, হ্যাঁ। ১ নম্বর পর্যায়ক্রমণ কি? পর্যায়ক্রমণ কি পদ্ধতি আমাদের কি? সংক্ষেপে সংক্ষেপে লিখলে মাত্রাতিরিক্ত চাপ কি? এই মাত্রাতিরিক্ত চাপ কিন্তু নিজের উপর ডিপেন্ড করে অনেক সময়। একটুখানি বলে দিই কেন। ধরো আমার শ্রেণীতে ১০ জন শিক্ষার্থী আছে, হ্যাঁ। তোমার মেধা ভালো, তানিয়ার মেধা ভালো, ও প্রতিদিন ক্লাসে আসে, কিন্তু বাকি এরকম দিলাম সে বাকি ৯ জন শিক্ষার্থী প্রতিদিন পড়ে আসে, তানিয়া পেরেও পড়ে না। এক সময় যে কি হবে তার মাত্রাতিরিক্ত চাপ হয়ে যায়। আজকে পড়লো না, সমস্যা নেই, কালকে যখনই পড়বে না তখন কালকে তৃতীয় দিন যে কিন্তু এটাই সইলেও মিস দুটো কম্পেয়ার করতেছে সে, এবং তৃতীয় দিনে তো একটা জিনিস দেবো, তাহলে ৩টা চাপ যখন একসাথে হয়ে যাবে তখন কি হবে? তাহলে চাপ অনেক সময় নিজের উপরেও ডিপেন্ড করে, নিজে নিজেও বাস নেওয়া লাগতে পারে অনেক সময়, ঠিক আছে। এটা জোড়াও কাজ জোড়াও নিজের উপরেও সেটাও ব্যয় করা সব প্রশ্ন কিন্তু আমি আলোচনা করেছি, হ্যাঁ। এগুলোর সাথে সব প্রশিক্ষণ চাবি দিয়ে দেওয়াই হয়, প্রতি ক্লাসে দিয়ে দেওয়া হয়, প্রতি ক্লাসে। এটা কিন্তু সাজেশন এই ফর্মুলার মাঠে সরাসরি যে প্রশ্নগুলো দেবো এইগুলোই পড়বেন। এই প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পড়লে এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন অন্য নারী ও শিশুদের ক্ষেত্রে প্রশিক্ষণ। প্রশিক্ষণ ক্রীড়া প্রশিক্ষণে করণীয় কাজগুলো আলোচনা করো। ৩ নম্বর হচ্ছে প্রশিক্ষণ চাপ কি? নারী ও শিশুদের ক্ষেত্রে প্রশিক্ষণ কেমন হওয়া প্রয়োজন দেখো। ২ নম্বর হচ্ছে মাত্রাতিরিক্ত চাপ কি? মাত্রাতিরিক্ত চাপের প্রতিকার সময় দৈনন্দিন কাজ দৈনন্দিন সমাধান দেওয়া, প্রশিক্ষকের কথা মতো চলা,
তার দেখানো তোমাকে রুলস ফলো করা। আমি বড় প্রশ্নগুলো আমি মূল শিরোনামগুলো আলোচনা করে যাবো, হ্যাঁ? তারপরে কি বলছেন, তারপরে প্রত্যেকদিন নির্ধারিত সময়ে হাজির হও, যেমন 3 বছর 20 মিনিট পরে আসবা। তোমার ক্ষেত্রে কি হবে, 20 করতে যায় 20 হয়ে দাঁড়াবে, ঠিক আছে? 20 তখন খেয়ে বসে কি পারবা না, মন করে পারবা, তাই মনে হয় দাঁড়াবে। তাহলে সময় মতো উপস্থিত হওয়া, তাই না? যে যে নির্ধারিত ল আছে, যে ল গুলো 10টা নিয়ম আছে, তোমার 7টা আলোচনা শেষ, তুমি 3টা আলোচনা আসবে। তাহলে কি হবে, একজনের মুখের থেকে যখন তুমি যে জিনিসটা শোনা সেটা কিন্তু এক জিনিস, আর আরেকজনের থেকে শোনা সেটা আরেক জিনিস। তাহলে এই জিনিসগুলো প্রভাব করলে তোমার মানসিক চাপ কমবে। অনুরোধ প্রশিক্ষণ চাপ কি, প্রশিক্ষণ চাপ এরকম প্রশিক্ষণ অনেক বেশি করে দিয়ে ফেলতে, সেটা প্রশিক্ষণ চাপ। তো প্রশিক্ষণ চাপ যদিও একটা অতিরিক্ত ব্যবহারিক বিষয়, তখন নিয়ম নীতি ফলো আপ করলে এই প্রশিক্ষণ চাপটা কিন্তু রিমুভ করা সম্ভব। প্রশিক্ষণ চাপ হচ্ছে প্রশিক্ষণকালীন সময়ের অতিরিক্ত প্রশিক্ষণার্থীর উপর চাহিদা থেকে চাপের মাত্রা বেশি দেওয়াকে প্রশিক্ষণ চাপ বলে। নারী ও শিশু দুটোই অবলা, জানো? নারীদেরকে স্বাভাবিকভাবে অবলা বলা হয়, কিন্তু যত ঝামেলাও কেমন আছে নারী সমাজে। ছোট ধর্মীয় প্রফেসর নিজে বলছেন যে আজ আমি তোমাদের মধ্যে তোমাদের বিভ্রান্তি করার জন্য একটা জিনিস লেখা আছে, তোমাদের পত্নীগণ। পত্নীগণ বলতে স্ত্রীদের। আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম তো মাদ্রাসা ছোটবেলায়, তো ওই কিছু একটু পড়েছি, মাদ্রাসারই ছাত্র ছিলাম, খবর ছিলাম পড়ি। তো ওই দেখছি মেয়েদের অনেক সীমাবদ্ধতা আছে, যেগুলো মেনে চলে না। ওটার দিকে আছে সমালোচনায় আছে। তো নারীরা যদিও অবলা, হ্যাঁ, যদিও অবলা, তবুও এদের ভিতরেই পেঁয়াজ বেশি, দুনিয়ার পেঁয়াজ। আমরা 5টা পুরুষ এক জায়গায় থাকলে সমস্যা নেই, 5টা নারী এক জায়গায় থাকলে দেখবে 5 দিন পর সমস্যা। আচ্ছা, তাহলে নারী ও শিশুরা যদিও এরা অবলা, সে অবলার মধ্যে একটু বোধ শক্তি কম, শক্তি সামর্থ্য কম, সেই জন্য এদের প্রশিক্ষণের মাত্রাটা কেমন হওয়া দরকার, সহজ সরল হয়, পরিষ্কার বোঝা যাবে। কি বলছে, নারী ও শিশুদের ক্ষেত্রে প্রশিক্ষণ কেমন হওয়া দরকার, সহজ সরল হওয়া, গোল করা। সহজ সরল কেমন, চাপ প্রশিক্ষণ, প্রেশার কম দেওয়া, এর প্রশিক্ষণের মাত্রা কম দেওয়া, তারপরে দীর্ঘায়িত না করা, দীর্ঘায়িত না কোনো অনেকক্ষণ ধরে না না চালানো, তারপরে এদের সাধারণত ইনস্ট্রুমেন্টের ব্যবহার সীমাবদ্ধ হওয়া দরকার। ইনস্ট্রুমেন্ট মানে বুঝে তো, একটা প্রশিক্ষণ করতে গেলে, একটা খেলাধুলা করতে গেলে তো অনেক কিছু থাকে, জানো? অনেক দ্রব্য সামগ্রী থাকে, এগুলোর উপর প্রশ্ন দেওয়া হয়েছে অনেক। খেলাধুলার ইনস্ট্রুমেন্টের মূল্যবোধ কি, এর ধারাবাহিকতা কি। তুমি একটা ক্রিকেট খেলা বল ব্যাট সিস্টেম এনে রেখে দিতে, এই থাকো কেন, কালকে কালকে এসে দেখলাম যে বল ব্যাট নেই, স্টাম্প করে আছে, তো আমার বল খুঁজে পাওয়া আজকে দিন শেষ। তাহলে এই ইনস্ট্রুমেন্টের মূল্যবোধ আছে, তো এইগুলো সব মিলিয়ে নারী ও শিশুদের ক্ষেত্রে এগুলো ব্যবহারিক সীমাবদ্ধতা থাকে। আচ্ছা, এইবার ক্রীড়া প্রশিক্ষণ করণীয় কাজ হবে। ক্রীড়া প্রশিক্ষণের করণীয় কাজগুলো যে আমি বললাম, তুমি যখন প্রশিক্ষণ নেবা তখন বেশ কতগুলো কাজ থাকবে। তোমার এর একটা রুলস থাকবে, তার একটা নির্ধারিত সময় থাকবে, তার কতগুলো প্রসিডিউর থাকবে, তারপর তার কতগুলো কি তোমার বিভিন্ন ড্রেস আপ থাকে, এর বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে, খাতা কলম বিভিন্ন মানে সব মিলিয়ে ক্রীড়া প্রশিক্ষণের সময় তোমার যে কাজগুলো করলে প্রশিক্ষণটা সুন্দরভাবে নিতে পারবা, সেই জিনিসগুলো তোমাকে বেসিক্যালি মাথায় অ্যাপ্লাই করে নিতে হবে। ওকে, যেটা বলছি সেটা থেকে আমার আচ্ছা, সান 5 নম্বর বলতে হলো ওয়েট ট্রেনিং কি। ওয়েট ট্রেনিং কি, ওয়েট ট্রেনিং এর কয়েকটি পদ্ধতি উল্লেখ করো। উল্লেখ করো মানে এটা লিখো, হ্যাঁ, কোন কথা আছে।
দেখো না আমি আগে বলছিলাম ওয়েট মানে কিন্তু অপেক্ষা করা না, ওয়েট মানে আবার ওগুলো না। এটা হচ্ছে এই ওয়েটটা তোমার একটা মূল্যবোধের, মানে তোমার ভিতরে একটা শক্তি সামর্থ্যতা কাজ করে ভালোত্বের দিকটা, নগর নেগেটিভটা। আমি বলি না যে তানিয়া বললো মৌসুমী না কি বলে বললাম, মৌসুমীকে বললে তো রাজকোষ তো কোনো ওয়েট আছে তোর সাথে মিশাই যায়, এই কথাটা যেন ও তোমাকে না বলতে পারে সেরকম কাজগুলো করায়, সেই সমতলে চলাই আছে ওয়েট। আচ্ছা, ওয়েটের বেশ কতগুলো দিক থাকে তোমার বইয়ের মধ্যে, দেখবো যে ধারাবাহিকভাবে ব্যায়ামের অভ্যাস করা, অনুকূল পরিবেশ ম্যানেজমেন্ট, অনুকূল পরিবেশ কি তোমার আশেপাশে বিভিন্ন ধরনের খারাপ ভালো মন্দ কাজ আছে যেগুলো তোমার এই ওয়েটটাকে অর্জন করতে সাহায্য করবে, সেগুলো পাবো। এই খারাপ কাজগুলো করবা তো তুমি এরকম কথা বললে বলবে এখন মৌসুমী তোমাকে বলবে তাকে ওর ওয়েট নেই, অর্থাৎ চলা যায় না। ঠিক আছে, এই কথা দ্বারা তোমার নিজের আচরণগত বিহেভটা খারাপ বিধায় বলে ফেলবে। তো ওয়েটের পর্যায়ক্রম কিন্তু বেশ কয়েক ধরনের আছে। পর্যায়ক্রম প্রকার ভেদ তোমরা লিখে নিবা, মানে বইয়ের বিরুদ্ধে পর্যায়ক্রম, একক পর্যায়ক্রম, বহুত পর্যায়ক্রম। একক মানে কি, যে কাজটা সে একাই পারে। আছে না এরকম? এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কয়জন হয়? একজন হয়, যে কোনো প্রতিষ্ঠানে, তাই না? তার মানে কি তার মধ্যে প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা আছে, তাই হয়েছে। হ্যাঁ, যে প্রিন্সিপাল হয় বা যে হেড স্যার হয় বা যে একটা দলের নেতা হয় বা যে হচ্ছে এমপি মিনিস্টার, যাই হোক, যে দিকেই চিন্তা করো না কেন, একক পর্যায়ক্রম মানে ওই কাজটা সম্পর্কে ওই অভিজ্ঞ বিধায় ওকে একক পর্যায়ে সাজানো হয়। আর বহু পর্যায় মানে দলীয়, এটাকে বলা হয় দলগত পর্যায়। একটা টিম, টিম ওয়ার্ক ম্যানেজমেন্ট। দেখবা এক পর্যায়ক্রম দুই ধরনের, একটা আছে মাল্টি আর একটা সিঙ্গল, আর আরেকটা আছে ডাবল, আর অর্থাৎ ডাবল পর্যায়ক্রম আর একটা ত্রয়, ট্রিপল, যেটাকে বলে ট্রিপল এরকম। তাহলে তোমার চিন্তা করা হয় পর্যায়ক্রম প্রধানত দুই প্রকার, একক আর যৌথ বা দলীয়। তাহলে এই যৌথ বা দলীয় দুটোই ব্যাখ্যা করবা প্রশ্নের সাথে কি ছিল। আহ, আগে প্রশ্ন কই পর্যায়ক্রম বুঝাই দিলাম নাকি, পর্যায়ক্রম একটা প্রশ্ন দিলাম না, কত প্রকার, তাহলে এটা ব্যাখ্যা করবা একক পর্যায়ক্রম এবং বহু বহুবিধ পর্যায়ক্রম বা দলীয় পর্যায়ক্রম, এটা ব্যাখ্যা করে দেব তার কথা। এরপরে প্রশ্ন এসো অভিযোজন প্রক্রিয়া, সি প্রশ্ন ব্যাখ্যা করো। ও থাইরয়েড ট্রেনিং পদ্ধতি নীতি সমূহ তো বললামই, যে এর ভিতরে প্রশ্নগুলো নীতি থাকবে, এই নীতিগুলো আজকে পারিপার্শ্বিক দিক ম্যানেজ করা, বইয়ের প্রশ্নগুলো নেটে সার্চ দিবা বা আচ্ছা বই একটা কিনে দেখবা, সব আমার কথাগুলো পড়লে সহজ হয়ে যাবে। অভিযোজন প্রক্রিয়া কি, প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো। অভিযোজনটা কি সেটা আগে জানতে হবে। অভিযোজন প্রক্রিয়াটা হচ্ছে একটা এমন একটা প্রক্রিয়া যা বংশগত, অভ্যাসগত, সামাজিকগত, পরিবেশগত এই দিকগুলো ফলো করে ঘটে থাকে। কি বললাম, অভিযোজনটা কি, যা পরিবেশগত, সামাজিকগত, তারপরে ব্যক্তিগত পরিবেশ এবং কি পারিবারিক অতীতের ভিত্তিতে এবং কি জনিত কারণে। এবং এখন আমি উদাহরণ দেবো কি, দেখো তোমার ছেলে নরমালি কিন্তু তোমাদের স্বামী স্ত্রী যে হয় তাদের আকার আকৃতিতেই অনেকটা হয়ে থাকে। প্রথম হচ্ছে আকার আকৃতিতে নির্ভর। তার মানে আমার পরিবারে দেখবো যে বেশিরভাগ লোক যদি কৃষক হয়, তা আমার ছেলে মেয়েরাও নরমালি ওই কৃষকের দিকেই হচ্ছে কৃষির প্রতি টানটা বেশি থাকে। আমি যদি ড্রাইভিং করি, আমি যদি রিক্সা চালাই, তা আমার ছেলে আপনি হবে ড্রাইভার। আমি যদি রিক্সা চালাই, এখন যদি সবাই দেখবে না রিক্সায় চালায় হাতে বসে, রিক্সায় ঘোরাফেরা করে সর্বোচ্চ ড্রাইভার হবে। তো মূল হচ্ছে পারিবারিক বিষয়টা অভিযোজন প্রক্রিয়া আছে, যে যে পরিবেশে থাকে ওই পরিবেশটায় তার মধ্যে বেশি ক্রিয়া করে গঠন হয়ে আসে, সেটাই হচ্ছে অভিযোজন প্রক্রিয়া। মনে থাকবে, যেমন তুমি একটা বস্তির ভিতরে থাকো, তোমার আচার আচার ব্যবহারটা কেমন হবে?
পোস্টিং কোয়ালিটিরই হবে। তুমি একটা তুমি এমন একটা পরিবেশে থাকবে যেখানে তুমি দেখো যে খুব সারাক্ষণ ওখানে শুধু ইয়া হয়, ওই যে যত ধরনের অন্যায় কাজ হয়, যেমন বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, কার্ড খেলা হয়, অবৈধ খেলাধুলা আছে না, এরকম নেশা জাতীয় কার্যক্রম হয়, তার মধ্যে থাকো কিভাবে তুমি ভালো পরিবার বুঝে নেবা, কিভাবে অভিযোজন প্রক্রিয়াটা হচ্ছে এরকম, যে যে সিচুয়েশন এটা কি কি ধরনের হতে পারে। যেমন প্রথমে হচ্ছে পারিবারিক, তোমার বাবা মা যেমন হবে ছেলে সেই রকম কোয়ালিটিরই হবে, এটাই স্বাভাবিক, তাই না? তার পরিবারকে বলা হয় প্রাথমিক শিক্ষা কেন্দ্র, এটা জানো কিনা? পরিবারকে বলা হয় প্রাথমিক শিক্ষা কেন্দ্র, এখান থেকে শিক্ষা অর্জন করা হয়। আমরা কোথায় কোথায় বলতো মা বাপ আর কিরাম হয়নি, মা বাপ খারাপ তুলে থাকে, এরকম আমরা অনেক সময় বলে ফেলি। তো বিষয়টা হচ্ছে এরকমই যে অভিযোজন প্রক্রিয়াটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা তো সামাজিক, তারপর পারিবারিক, তারপরে মানে কি অভ্যাসগত, একটা আছে অভ্যাসগত। আমি দেখতেছি আমার ভাই, বড় ভাই সিগারেট খায়, মেজো ভাই খায়, আমি 3 নাম্বার, আমার আব্বা তো খাই, চাচারা একেবারে শুধু সিগারেট না আরো অন্য কিছু, তা আমি আর কি খাবো? আমি তো ওদের থেকে বের হওয়ার সুযোগ নেই। এটা একটা কি, এটা আমরা কি অভ্যাস করি, কারণ এখানে অভ্যাস দেখি যে এরকম আছে। তাহলে অভিযোজিত একটা অভিযোজন প্রক্রিয়াটা হচ্ছে একটা এমন একটা পরিবেশ, যে পরিবেশ থেকে তুমি তোমাকে বিরক্ত করতে পারো। আমি ধর্মগত ভাবে দেখি যে আমার আব্বাও খুব রাগী, মাও খুব রাগী, আমার ভাই তো কথাই নেই, কথা কোয়ার আগে তো আমারে, তাহলে আমি আর কি হবো? হ্যাঁ, তাহলে আমিও ওই জিনিসটা কি আমার মধ্যে কাজ করবে না? সেটাই হচ্ছে অভিযোজন প্রক্রিয়া, মনে থাকবে। এটা হচ্ছে যে যে পরিবেশ থেকে, তা এইটা পরিবেশ কয়েক ধরনের হতে পারে। সর্বপ্রথম হচ্ছে পারিবারিক, আরেকটা গুণ জাতীয়, তোমার ভিতরে গুণ যেমন আমার আকৃতি পাবে এরকম। তারপর হচ্ছে আরেকটা আছে সামাজিক, এই পরিবেশটা এই আমাদের সোশ্যাল, আমাদের সমাজ ব্যবস্থাটা যেরকম সেরকম। আবার আরেকটা হচ্ছে কি, একটা আছে আন্তর্জাতিক, আরেকটা আছে ব্যক্তিগত অভ্যাস জনিত, তো এটা এগুলোই আছে না। তাহলে এগুলো অভিযোজিত কারণে কারণ শক্তি কত প্রকার কি কি? কিভাবে কিভাবে সমন্বয়শীল, কিভাবে সমন্বয়শীল ক্ষমতা উন্নয়ন করা হয়? আচ্ছা, সমন্বয়শীল শক্তি কথাটা আসলে কেন বলতে পারবো বলতে? সমন্বয় মানে কি? কেউ বল প্রয়োগ করবে বলে আমিও বল প্রয়োগ করবো, তুমি বল প্রয়োগ করলে আমি বল প্রয়োগ করবো, তাহলে তো ঝগড়া হয়ে গেল, দ্বন্দ্ব হয়ে গেল। ওই খেলার মাঠে তুমি বিশ্বকাপ খেলা এখন দেখবা, একটা প্লেয়ার একজনের ধাক্কা মাক্কা মাঠে আরেকজন দৌড়ছে চার, তারপরেও সমন্বয় হয়ে যায়, হেরে যায়, হাত ধরে উঠিয়ে দিচ্ছে, সমন্বয় হয়ে যায়। এই জিনিসটা আছে, তোমার ক্ষমতা থাকলেই যে তুমি অ্যাপ্লাই করবা, প্রয়োগ করবা না না। খেলার মাধ্যমে হারিয়ে দেয়, যেমন বাংলাদেশ ছোট হতে পারে, ভারতে এমন এমন কান্ট্রি আছে যেখানে বাংলাদেশ রাষ্ট্রটা যত বড়, এরকম মাঠ পড়ে আছে যে মাঠে হয়তো মানুষ যায়নি, জানো? আমার কথাটা বুঝতে পারছো? যেমন রাশিয়া, রাশিয়াতে এমন এমন মাঠ পড়ে আছে যে মাঠে এখনো মানুষ যায়নি, সেই মাঠের সীমানা বাংলাদেশের থেকে বড়। বুঝতে পারছো কথা? তাহলে আমরা এখন রাশিয়ার সাথে খেলা হয়, যে দেখা যাচ্ছে রাশিয়াকে বাংলাদেশ হারিয়ে দিচ্ছে, ওদের শক্তি সামর্থ্য একদম বড় বড় মাঠ পড়ে আছে, মানে মানুষ যায় নাই, তাই বলে কি বাংলাদেশের অপমূল্যায়ন করবে তারা? ছোট রাষ্ট্র হিসেবে শক্তি আছেন। আর ওই রাশিয়ার প্রেসিডেন্ট কি ভ্লাদিমির পুতিন, কি জানো নাম? ভ্লাদিমির পুতিন তো নাকি? হ্যাঁ, রাশিয়ার প্রেসিডেন্ট, ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না? মানব সাহেব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি? আচ্ছা যাই হোক, পুতিন যদি মনে করে যে আমার তারেক জিয়ারে অটো রাষ্ট্র আমি রাষ্ট্র মনে করিনি, তাই বলে তা তো করতে পারবো না। সেরকম শক্তি থাকলে শক্তির সেই অপব্যবহার না করে কি করতে হবে, সমন্বয়শীল ক্ষমতা অ্যাপ্লাই করতে হবে। তোমার ক্ষমতা আছে, ওর সাথে যে ও যেরকম ব্যবহার করছে সেই আলোকে আমি অ্যাপ্লাই করা হয়েছে সমন্বয়শীল, ঠিক আছে, সমন্বয় রেখে আমি
শক্তির ব্যবহারটা করবো সেটাই হচ্ছে। আচ্ছা, গতির প্রতিবন্ধকতা কি? প্রতিবন্ধকতা শব্দটা কাকে বলে বলো তো? গতির প্রতিবন্ধক গতির প্রতিবন্ধকতা হ্রাস, হ্রাস, হ্রাসের বা হ্রাস বা প্রতিহত, হ্যাঁ, হ্রাসের বা প্রতিহত করা। দেখো, প্রতিবন্ধকতা মানে কি এই কথাটা তো বুঝো। প্রতিবন্ধকতা মানে বাধা দেওয়া। প্রতিবন্ধকতা মানে কি? বাধা। বাংলা কথা কিছু বুঝতে হবে। ডিগ্রি পাস করে গেছে, আমি একবারই বলেছি। তুমি কোনো সময় মাস্টার্স পাস না, এমএ পাস করে যদি বলো যে প্রতিবন্ধকতা বুঝি না, তাহলে তো বিশাল শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে। ওই 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 রকম হয়ে দাঁড়ায় গেল। তোমার শিক্ষাটা জানো, তোমার সাথে কিছুটা সামঞ্জস্য। প্রতিবন্ধকতা মানে বাধা, এটা আমরা নিজেরা জানি, তাই না? যে বাধা দেওয়া, কোনো কাজ করতে যাচ্ছ, তোমার একটা বাধা সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। তাহলে প্রতিবন্ধকতা কোনটা? গতি। তুমি একটা খেলা করতেছো, ক্রিকেটে নামছো, পাশে থেকে একজন বলছে 4 বার, আর একজন বলছে 6 বার, একজন বলছে 2 নে, একজন বলছে সিঙ্গেল নে, একজন বলতেছে ওই পাশে যে আছে ও দুর্বল, ও 10 নে, 2 নে। এইভাবে তামান পরিবেশ তোমাকে ম্যানেজ করে। এই যে প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা মানে কি? অনেক আলোচনা থাকবে, অনেক সমালোচনা থাকবে, তাই বলে তোমার ওই ভিতরে ভালো উত্তরটা বেছে বেছে নেওয়া। এই যে মানে একটা বিশ্বকাপ খেলা হয়, তা তোমরা দেখবে যে, কেউ মানে গোলকিপারের কাছে বল আসলো, ও ঠেকিয়ে দিছে, ও ভালো গোলকিপার। আসলে আরেকজনের কাছে বল আসেনি বিধায় সে পারেনি। তখন ওই যে যে বল পাই ও কোনো ভালো গোলকিপার না। আসলে ওর কাছে বলই আসেনি, ও ঠেকাইতে পারেনি, সুযোগ পায়নি। কিন্তু এর মধ্যে যে ওই যে বল পাইনি ওরা বাদ দিয়ে দিবা, তাই বলে অত সুযোগই হয়নি, সুযোগই আসে নাই। তাহলে প্রতিবন্ধকতা অনেক থাকবে, বাধা অনেক থাকবে। এই বাধাগুলোকে পেরিয়ে কিভাবে তুমি নিজেকে কাটিয়ে উঠবা, সেই কাজগুলো তোমাকে দেখতে হবে। যে পারিপার্শ্বিক পাশের থেকে বহু মতামত থেকে আসল মতামতটা বেছে নেওয়া, নিজেকে জাস্টিফাই করার ক্ষমতা, তারপরে কি বিভিন্ন সমালোচকদের সমালোচনা মাথায় না নেওয়া, প্রশিক্ষণে মনোযোগী হওয়া, যে যে ইভেন্টে অংশগ্রহণ করেছে ওইটাতে মনোযোগী হওয়া, ধৈর্যশীল হওয়া, সহনশীল হওয়া, পরিস্থিতি মোকাবেলা করা, এইগুলো হচ্ছে প্রতিবন্ধকতা প্রতিহত করা। ঠিক আছে? তোমার যেসব বাধা তোমাকে ক্যারিয়ারে গতি বাধা সৃষ্টি করে, ক্যারিয়ার মানে তোমার উঠতে বাধা সৃষ্টি করে, সেগুলোই যে এগুলো যেগুলো বললাম সেগুলোকে প্রতিহত করে। হ্যাঁ, তার মানে কোনো প্রশ্নের সমস্যা আছে? আমি তো প্রত্যেকটা প্রশ্ন তোমাকে বলে বলে যাচ্ছি, বই কিন্তু দেখে নিবা। হ্যাঁ, আচ্ছা, পরিকল্পনা কি? ওদের 9 নম্বর নাকি? পরিকল্পনা, পরিকল্পনা কি? আগে আসা পরিকল্পনার গুরুত্ব দেখুন। আচ্ছা, পরিকল্পনা আমি আগে বলছিলাম যে কোনো একটা কাজ করার পূর্বেই চিন্তা করা। তুই বিষয়টা সম্পর্কে একটা সুচারু পরিকল্পনা মানে ধারাবাহিক আমার এমন কতগুলো চিন্তা করা, যার মাধ্যমে এবং ওখান থেকে সাকসেস হয়ে যাওয়া। অর্থাৎ আমি ধরো এখানে তো খেলাধুলার বিষয়টা আমার আসল বক্তব্য। তো আমি একটা টিমের সাথে খেলবো, ওই টিমটার দুর্বলতার দিক কোনগুলো আছে, সবলতার দিক কোনটা আছে, কিভাবে খেললে ওই টিমটার দুর্বলতার দিকগুলো আমরা আইডেন্টিফাই করে ওগুলোকে প্রতিহত করতে পারবো। এই দিকগুলো পূর্বেই চিন্তা করে ওদের কাছে না বলে নিজের প্রস্তুতি নেওয়া হচ্ছে পরিকল্পনা। বুঝতে পারছো? তুমি ওদেরকে ঠকি কিভাবে নিজে উইন হবা, তুমি কিভাবে গোল করবা, কিভাবে সাকসেস হবা, অর্থাৎ সাকসেসফুলি আমি ওদেরকে প্রতিহত করে আমার পরিকল্পনা আমি বাস্তবায়ন করতে চলে আসবে। সেটাই হচ্ছে কি পরিকল্পনা। পরিকল্পনার গুরুত্ব ওইটাই যে আমি আমার বিপরীত প্রতিদ্বন্দ্বীকে কিভাবে ঠকিয়ে যেতে প্র্যাকটিক্যালে, হ্যাঁ, প্র্যাকটিস আর
টেকনিক, এই দুটো অ্যাপ্লাই করে কিভাবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করবো সেটা হচ্ছে পরিকল্পনার গুরুত্ব। এটাই তো পরিকল্পনার গুরুত্ব। একটু কমপক্ষে 1.5-2 পৃষ্ঠা লিখে নিলাম, লেখাটা কোনো ব্যাপার না, কিছু কথা সাজিয়ে গুছিয়ে লেখা। তাহলে আমি পরিকল্পনাটা কি, পরিকল্পনা আছে আমি একটা ঘটনায় উপস্থিত হওয়ার আগে ওই ঘটনাটা কিভাবে আমি ইজিলি প্রতিহত করবো, বা ওই জায়গাতে কিভাবে আমি সুন্দরভাবে নিজের টিমটাকে সাজিয়ে গুছিয়ে ওয়েন করে নিয়ে আসবো, তার একটা সুন্দর পূর্ব প্রস্তুতি। তার একটা কি পূর্ব প্রস্তুতি। আমি যে কিন্তু এখন অ্যাপ্লাই করি তাদের সম্পর্কে জানা, আমি ভারতের সাথে খেলবো, আমি ভারতের দুর্বল দিক সবল দিক, কে ভালো ব্যাটসম্যান, কে ভালো ব্যাটস করে, কে বল করে, তাদের কিভাবে কন্ট্রোল করতে হবে, সামগ্রিক দিক ভেবে আমার তো পূর্বেই চিন্তা করে তো সেইভাবে একটা মানে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আমার পরিকল্পনা। মনে থাকবে? 10 নম্বর লিস্ট। 10 নম্বর হচ্ছে সহনশীলতা কি। প্রশ্নটা শেষ, হ্যাঁ? মানে সহনশীলতা 4 প্রকার। আমি এটা একটু লিখে দিই, সহনশীলতা, সহনশীলতা কিন্তু 4 প্রকার। 4 প্রকার, হ্যাঁ। এক, দুই, তিন, চার। এটা একটু প্রথমে লিখে নাও। মৌলিক সহনশীলতা, জটিল সহনশীলতা, স্প্রেন সহনশীলতা। শক্তি সহনশীলতা। এই 4 প্রকার দেখে নিলাম। আমি সহনশীলতা এর আগে ভালো করে ব্যাখ্যা করছিলাম, এই 4 প্রকার তোমাদের সঠিক বলে দিলাম, হ্যাঁ। আজকে আমি হবি বানাবো পর্যন্ত গেলাম, হ্যাঁ। আর আমি ক্লাস আজকে আর বানাবো না, এই পর্যন্ত শেষ করে দেবো। আবার প্রশিক্ষণ কভার উঠিয়ে যাবে তোমাদের, হ্যাঁ। তাই না? এই পর্যন্ত ভালোভাবে নিয়েছো, এর থেকে বেশি দিলে আবার ভোট নিতে পারবে না, সেটা আমার মাথায় রাখতে হবে, তাই না? মাত্র অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া যাবে না, তাই না? তাহলে তোমরা আবার ভুলে যাবো। মানুষের বাড়ি কতক্ষণ আছে দেখেন তো। ভাইয়া, 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 ভাইয়া। তাহলে সহনশীলতা কতক্ষণ আছে? আচ্ছা, আমি একটু extra আলোচনা করি প্রশ্ন বিষয়। তবে এই প্রশ্নগুলো নিজের উপরে ডিপেন্ড করবে কিছু। এই প্রশ্নটা আমি সার্বিক আলোচনা করতে পারবো না, যেগুলো প্রকার ব্যঞ্জন ব্যঞ্জন বলে দিলাম, আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোকে এক্সপ্লেইন করা শিখতে হবে। এক্সপ্লেইন কি, নিজেকে ব্যাখ্যা করা শিখতে হবে। এখন শেখার সময় সে শিখেছে, এমএ পাস করে গেছেন মানে কি সবাই, প্রায় আমার সময় সবাই, হ্যাঁ। না, একটা ব্যাপার আছে যে শিক্ষার কোনো বয়স নেই। আর হচ্ছে একটা ব্যাপার আছে যে শিক্ষা, শিক্ষা শেষ আছে কিন্তু শেখার শেষ নেই। এখানে একটা ব্যাপার আছে, শিক্ষা শেষ আছে, শিক্ষা শেষ আছে, শেষ আছে, শেখার শেষ নেই। এই প্রশ্নটা কিন্তু জানা লাগে। স্যার আপনি প্রশ্ন আলোচনা করবেন, হ্যাঁ প্রশ্ন আলোচনা করবেন না, তাই প্রশ্ন শেষ নেই।
এই কথাটা কিন্তু ভিন্ন